ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা সমাধান করতে যাচ্ছি দশম অধ্যায়ের যে সকল অনুধাবনমূলক প্রশ্নগুলো আছে সেইগুলো। তো এই অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমাদের সৃজনশীলের খ নম্বর যে সকল প্রশ্ন আছে সেইগুলোতে হচ্ছে কি আসতে পারে। এছাড়াও সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো হচ্ছে তোমাদের থাকবে 2 মার্কের, এরকম 5টা থাকবে যে টোটাল 10 মার্কের, ওইগুলোতে হচ্ছে তোমরা এগুলো পেতে পারো বা তোমাদের ওইগুলো অ্যান্সার করতে এগুলো হেল্পফুল হতে পারে। তো এই ধরনের যে প্রশ্নের সমাধানগুলো হচ্ছে পাওয়ার জন্য এখনই সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি। তো চলো আমরা প্রশ্নে চলে আসি। তো এইখানে হচ্ছে গিয়ে যে দেখো যে উঁচু বিল্ডিংয়ে বজ্র শলাকা রাখার কারণ ব্যাখ্যা করো। বজ্র শলাকা হচ্ছে কি, যে কোনো উঁচু বিল্ডিং হচ্ছে গিয়ে বড় একটা হচ্ছে ধাতব একটা কি বলে দণ্ড হচ্ছে রাখা হয়। যদি হচ্ছে কোনো বজ্রপাত হয় তার মধ্যে দিয়ে চার্জগুলো হচ্ছে মাটির সাথে এটা কানেক্টেড থাকে, মাটির মধ্যে দিয়ে চলে যায়। তো এটা হচ্ছে কি কারণটা কি, দেখো যে বিল্ডিংয়ে বজ্রপাত ঘটলে তাতে যেন বিল্ডিংয়ের কোনো ক্ষতি না হয় এজন্য উঁচু বিল্ডিংয়ে বজ্র শলাকা রাখা হয়। তো বজ্র নিরোধক দণ্ড হলো লোহার তৈরি একটি রড, এটি বিল্ডিংয়ের ছাদে লাগানো থাকে। লোহা হচ্ছে কি বিদ্যুৎ সুপরিবাহী, এজন্য বজ্র নিরোধক দণ্ড হিসেবে লোহা ব্যবহার করা হয়। বজ্রপাত হওয়ার উপক্রম হলে বজ্র শলাকাতে ধনাত্মক চার্জ জমা হয় এবং সূচালো শলাকা থাকার কারণে সেখানে তীব্র তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। এভাবে বিল্ডিংয়ের বজ্রপাত ঘটলে তা লোহার ভিতর দিয়ে সহজেই ভূমিতে চলে যেতে শলাকাটা হেল্প করে। তারপরের প্রশ্ন যে উঁচু বিল্ডিংগুলোতে লাগানো সূচালো মুখ যুক্ত শলাকা কিভাবে বজ্রপাত নিয়ন্ত্রণ করতে পারে। অলমোস্ট একই টাইপের প্রশ্ন, যে বজ্রপাত প্রতিরোধে উঁচু বিল্ডিংয়ের চূড়ায় একটি ধাতব সূচালো শলাকা বসানো হয়, কারণ সূচালো বস্তু খুব সহজে চার্জ সংগ্রহ করে এবং বাতাসকে আয়নিত করে চার্জকে মাটিতে নির্গত করতে সাহায্য করে। এতে বজ্রপাত ওই শলাকার উপরে পড়ে এবং তা দিয়ে মাটিতে চলে যায়। এভাবে বিল্ডিং এবং তার ভিতরে হচ্ছে গিয়ে মানুষ এবং অন্যান্য যে সকল ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে সেইগুলো হচ্ছে গিয়ে রক্ষা পায়। তারপরে প্রশ্ন যে তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ তীব্রতা একই নয় কেন। তড়িৎ তীব্রতা এবং তড়িৎ ক্ষেত্র এটা একই নয় কেন। তো দেখো তড়িৎ ক্ষেত্র বলতে কোনো আধানের চারপাশের পরিবেশ এবং তড়িৎ তীব্রতা বলতে বোঝায় তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে অনুভূত বলের মান। তো তড়িৎ ক্ষেত্রটা কি, একটা চার্জ তার আশপাশের যতটুকু জায়গা বা অঞ্চল জুড়ে হচ্ছে গিয়ে আকর্ষণ বিকর্ষণ করে, তার মানে তড়িৎ ক্ষেত্র হচ্ছে কি একটা অঞ্চল বা জায়গা। অন্যদিকে তড়িৎ তীব্রতা হচ্ছে গিয়ে 1 কুলম্ব বা একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বল। একটা হচ্ছে গিয়ে বল, একটা হচ্ছে অঞ্চল বা এলাকা। ওকে, তো এই জন্য হচ্ছে কি দুটো হচ্ছে কি সেম না। তো আহিত বস্তু তার চারদিকে একটি প্রভাব বিস্তার করে যাকে তড়িৎ ক্ষেত্র বলে। আবার তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করলে এটি যে বল অনুভব করবে তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলা হবে। তো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বলরেখার সাথে লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে বলরেখার সংখ্যা তীব্রতার সমানুপাতিক। এটা হচ্ছে কি একটা কি বলে এক্সট্রা ইনফরমেশন, এটা তোমরা না দিলে হচ্ছে চলবে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের যেসব এলাকায় বলরেখাগুলো কাছাকাছি অবস্থিত সেখানে তীব্রতার মান বেশি, আর যে সকল এলাকায় বলরেখা দূরে দূরে অবস্থিত সেখানে তীব্রতার মান কম। আচ্ছা, জাস্ট জানতে চাওয়া হয়েছে যে গিয়ে যে এই দুইটা একই নয় কেন। জাস্ট একটু হচ্ছে বলে দিবা, দুইটা সংজ্ঞা লিখবা, তারপর হচ্ছে লাস্টে একটু হচ্ছে বলবা যে তড়িৎ তীব্রতা হচ্ছে কি একক ধনাত্মক আধানের উপর বল, এটা হচ্ছে কি একটা বল, আর তড়িৎ ক্ষেত্র হচ্ছে কি একটা এলাকা, তাই দুইটা সেম না বা একই না। তারপরে যে হচ্ছে প্রশ্নটা যে একই উপাদানের তৈরি ছোট ও বড় গোলকের মধ্যে কার ধারকত্ব বেশি, কার ধারকত্ব বেশি। দেখো একই উপাদানের তৈরি ছোট ও বড় গোলকের মধ্যে বড় গোলকের ধারকত্ব বেশি হবে। কেন? মানে একই উপাদান হলে উভয় গোলকের পারমিটিভিটি বা ভেদনযোগ্যতা হচ্ছে বলে এটা একই থাকে, ফলে এদের পার্থক্য কেবলমাত্র এদের আকার থেকে করা যায়। এখন বড় ও ছোট গোলকের মধ্যে বড় গোলকের ব্যাসার্ধ বেশি হয়, ফলে এর চার্জ ধারণ ক্ষমতা বেশি হবে এবং বিভব প্রতি চার্জের হার মানে হচ্ছে গিয়ে প্রতি 1 কুলম্ব বিভবের জন্য হচ্ছে কি কতটুকু হচ্ছে চার্জ দেওয়া লাগবে, এইটা হচ্ছে কি হয় বেশি হয়, ফলে এর ধারকত্ব বেশি হয়ে থাকে। এখন আমরা 5 নম্বর প্রশ্নের থেকে চলে যাই, যে তার পরবর্তী যে প্রশ্নটা। তো এইখানে হচ্ছে গিয়ে 5 নম্বর যে প্রশ্নটা, এখানে হচ্ছে বলছে যে বাতাসে জলীয় বাষ্প থাকলে জমা হওয়া চার্জ দ্রুত হারিয়ে যায় কেন। বাতাসে জলীয় বাষ্প থাকলে জমা হওয়া চার্জ দ্রুত হারিয়ে যায় কেন। দেখো জলীয় বাষ্প হচ্ছে কি পানির অণু। তো পানির অণুতে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত থাকে। তো এই কারণে পানির অণুতে ডাইপোল উৎপন্ন হয়। ডাইপোল মানে হচ্ছে কি ডাই মানে 2, পোল মানে হচ্ছে কি প্রান্ত। তো পানির হচ্ছে কি অণুতে এরকম 2টা প্রান্ত থাকে, একটা হচ্ছে কি আংশিক ধনাত্মক প্রান্ত এবং একটা হচ্ছে কি আংশিক ঋণাত্মক প্রান্ত। তোমরা হচ্ছে কি তোমাদের কেমিস্ট্রি বইয়ের মোস্ট প্রবাবলি 5ম অধ্যায় হচ্ছে গিয়ে এই ব্যাপারটা হচ্ছে কি খুঁজে পাবা। তো ফলে জলীয় বাষ্প চার্জ পরিবাহী হয়, অর্থাৎ পানি বা জলীয় বাষ্প এগুলো একটু কি হয় চার্জ পরিবাহী হয়, অর্থাৎ জলীয় বাষ্প চার্জকে
চার্জ পরিবাহী হয়, বাতাসে জলীয় বাষ্প থাকলে জমা হওয়া চার্জ দ্রুত হারিয়ে যায়। মানে ব্যাপারটা হচ্ছে কীরকম, যে পানি যেহেতু হচ্ছে গিয়ে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক, তো যদি হচ্ছে গিয়ে কোথাও জমা হওয়া চার্জ থাকে, তো যদি পজিটিভ চার্জ হয় তাহলে হচ্ছে গিয়ে পানির আংশিক ঋণাত্মক চার্জ কী করে, ওই পজিটিভ চার্জটাকে হচ্ছে গিয়ে সে আকর্ষণ করে নেয়। সো যেখানে কোনো মানে চার্জ জমা ছিল সেখান থেকে চার্জটা হচ্ছে দ্রুত কমে যায়। এরপরে সমধর্মী চার্জ হওয়া সত্ত্বেও প্রোটনগুলো কিভাবে একত্রিত হয়ে নিউক্লিয়াস গঠন করে। তো আমরা হচ্ছে জানি যে নিউক্লিয়াসের মধ্যে শুধু কি থাকে, প্রোটন এবং হচ্ছে নিউট্রন থাকে। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে। সো নিউট্রনগুলোর তো কোনো চার্জ নাই, ওটা তো কোনো সমস্যা নাই। কিন্তু নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, অনেকগুলো প্রোটনও থাকে। মনে করে হচ্ছে গিয়ে আমরা যদি কার্বন পরমাণুর কথা চিন্তা করি, তো কার্বন হচ্ছে পরমাণুতে 6টা প্রোটন আছে এবং সেই 6টা প্রোটনই কিসের মধ্যে থাকতেছে, নিউক্লিয়াসের মধ্যে থাকতেছে। এখন প্রোটন সবাই হচ্ছে গিয়ে প্লাস চার্জ বা ধনাত্মক হচ্ছে গিয়ে এদের হচ্ছে গিয়ে চার্জের প্রকৃতি। এখন আমরা জানি প্লাস চার্জকে বিকর্ষণ করে। সো নিউক্লিয়াসের মধ্যে যদি 6টাই হচ্ছে গিয়ে প্রোটন হচ্ছে গিয়ে থাকে, তাহলে 6টা প্লাস চার্জ পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। তো বিকর্ষণ করলে এদের দূরে সরে যাওয়ার কথা, কিন্তু হচ্ছে কি দূরে সরে না গিয়ে এরা নিউক্লিয়াসের মধ্যে কিন্তু রয়ে যায়। তো নিউক্লিয়াসের মধ্যে কিভাবে রয়ে যায়, তো দেখো নিউক্লিয়াসের মধ্যে এই যে প্রোটনগুলো তাদের মানে ওর মধ্যে যে থাকে, এটা একটা হচ্ছে বলের মাধ্যমে হচ্ছে কি এরা একে অপরের সাথে লেগে থাকে। ওই বলটা হচ্ছে কি নিউক্লিয় বল। ওই বলটা কি নিউক্লিয় বল। এখন এই নিউক্লিয় বলটা হচ্ছে গিয়ে এই প্রোটনের মধ্যবর্তী বিকর্ষণ বলের চাইতে হচ্ছে কি শক্তিশালী বা বেশি। তাই হচ্ছে গিয়ে ওই বলটাকে হচ্ছে গিয়ে তারা অতিক্রম করে বা পার করে তারা হচ্ছে গিয়ে আর হচ্ছে গিয়ে ছুটে যেতে পারে না। তো এখানে হচ্ছে দেখো এই একই কথা লেখা আছে যে সমধর্মী চার্জ হওয়া সত্ত্বেও প্রোটনগুলো একত্রিত হয়ে নিউক্লিয়াস গঠন করে। পরমাণুর কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন সবল নিউক্লিয় বল দ্বারা, হ্যাঁ যে নিউক্লিয় বলটা বলছে কি সবল নিউক্লিয় বল, এই সবল নিউক্লিয় বলের দ্বারা নিজেদেরকে আটকে রাখে। তো প্রচণ্ড বলে আটকে থাকার কারণে এদের মাঝে অনেক বিভব শক্তি জমা থাকে। এই নিউক্লিয়ন সমূহের মধ্যকার এই সবল আকর্ষণ বল প্রোটন সমূহের মধ্যকার বিকর্ষণ বলের চাইতে অনেক অনেক বেশি মানের। অর্থাৎ প্রোটন পরস্পরকে ধরে রাখে যে সবল নিউক্লিয় বলের দ্বারা, এই সবল নিউক্লিয় বলের মান এই প্রোটনের বিকর্ষণের চাইতে অনেক 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 বেশি পরিমাণে অনেক বেশি হয়। তো এই জন্য হচ্ছে কি হয়, তাই সমধর্মী হওয়া সত্ত্বেও প্রোটনগুলো একত্রিত অবস্থায় থাকতে পারে। ওকে, তারপরে যে প্রশ্ন যে 7 নম্বর, যে ঘর্ষণের ফলে অনাহিত বস্তু তড়িৎগ্রস্ত হয় কেন। অনাহিত বস্তু মানে নিরপেক্ষ বস্তু, অর্থাৎ যার মধ্যে কোনো চার্জ নাই। তো ঘর্ষণের ফলে এই চার্জ নাই এমন একটা বস্তু তড়িৎগ্রস্ত হয়, অর্থাৎ এর মধ্যে চার্জ উৎপন্ন হয় কিছু কেন। দেখো স্বাভাবিক অবস্থায় পদার্থের পরমাণুতে ইলেকট্রন ও প্রোটন সমপরিমাণে থাকে, তবে প্রত্যেক পরমাণুরই প্রয়োজনের অতিরিক্ত ইলেকট্রনের প্রতি আসক্তি থাকে। তো তাই দুটি বস্তুর মধ্যে ঘর্ষণ হলে তখন যে বস্তুর ইলেকট্রনের প্রতি আসক্তিটা বেশি, ইলেকট্রন আসক্তি বেশি, সে বস্তু অপর বস্তু থেকে ইলেকট্রন সংগ্রহ করে নিয়ে ঋণাত্মক আধানে পরিণত হয়। এভাবে ঘর্ষণের ফলে অনাহিত বস্তু আহিত হয়ে যায়। অর্থাৎ দুইটা বস্তুকে তুমি যদি এরকম ঘর্ষণ করো, তো মনে করা হচ্ছে গিয়ে এই যে এইটা একটা বস্তু, এটা একটা বস্তু, আমি যদি ঘর্ষণ করি, তো ঘর্ষণ হচ্ছে কি হবে, যে যেখানে ঘর্ষণ হইতেছে ওইখানে লেয়ারের ইলেকট্রনগুলো একটু দুর্বল হয়ে যাবে তাপ উৎপন্ন হওয়ার কারণে। এখন মনে করো ওর যদি ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি হয়, তাহলে এই বস্তু থেকে ইলেকট্রনকে নিজের দিকে নিয়ে নেবে। তো ইলেকট্রন ওর মধ্যে বেশি হয়ে যাবে, তখন ও নেগেটিভ চার্জযুক্ত হয়ে যাবে, আর ওর থেকে ইলেকট্রন নিয়ে নেওয়ার কারণে পজিটিভ চার্জযুক্ত হয়ে যাবে। এভাবে ঘর্ষণের ফলে হচ্ছে গিয়ে কোনো নিরপেক্ষ একটা বস্তু তড়িৎগ্রস্ত অর্থাৎ চার্জযুক্ত হয়ে যায়। তো তার পরের প্রশ্নটা হচ্ছে গিয়ে প্লাস্টিককে রেশমি কাপড় দ্বারা ঘষলে তাকে ঋণাত্মক আধানে আহিত হবে, বুঝে লেখো। এটা অনেকটা আগে 7 নম্বর প্রশ্নের মতোই, যে আমরা একটু আগে কি বললাম, যে দুইটা বস্তুকে যদি ঘষা হয়, তাহলে যার ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি সে ইলেকট্রন নিয়ে নিয়ে মাইনাস চার্জে চার্জিত হয়। তো এখন হচ্ছে কি প্লাস্টিক এবং রেশমি কাপড় যদি পরস্পরকে দ্বারা ঘষা হয়, তখন হচ্ছে গিয়ে এই প্লাস্টিক কেন ঋণাত্মক আধানে আহিত হয়। তো কারণ হচ্ছে কি প্লাস্টিকের কি বলে ইলেকট্রন আসক্তিটা বেশি, তাই সে ইলেকট্রনকে নিজেদের মধ্যে নিয়ে নেয়, এই জন্য হচ্ছে গিয়ে প্লাস্টিক ঋণাত্মক চার্জযুক্ত হয়ে যায়। তো দেখো যে প্লাস্টিককে রেশমি কাপড় দ্বারা ঘষলে তার ঋণাত্মক আধানে আহিত হয়। সকল পদার্থের ইলেকট্রন আসক্তি সমান নয়, একাধিক বস্তুকে পরস্পরের সাথে ঘষলে এদের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান হয়। কেন হয়? কারণ হচ্ছে যার ইলেকট্রন আসক্তি বেশি সে ইলেকট্রনটাকে নিজের মধ্যে নিয়ে নেয়। ফলে যে প্লাস্টিকের ইলেকট্রন আসক্তি রেশমি কাপড়ের চেয়ে বেশি, তাই ঘর্ষণের সময় উৎপন্ন মুক্ত ইলেকট্রন প্লাস্টিক দণ্ড নিজের দিকে টেনে নিয়ে যায় বলে সে ঋণাত্মক আধানে আহিত হয়। তারপরের প্রশ্ন, যে কম্পিউটারের মনিটর দ্রুত ময়লা হয় কেন। কম্পিউটার বা হচ্ছে কি টিভি বা এরকম যে স্মার্ট বোর্ড যাই দেখো না কেন, এগুলোর মনিটর দেখবা খুব দ্রুত হচ্ছে গিয়ে ময়লা হয়ে যায়। এর মধ্যে হচ্ছে ধুলার আস্তরণটা দেখবে হচ্ছে বেশি পড়ে। তো কেন হয়? দেখো ব্যবহারের সময় কম্পিউটারের মনিটর স্থির তড়িতে আহিত হয়। এই আধানগুলো অনাহিত কণা যেমন ধুলোবালি প্রভৃতিকে আকর্ষণ করে,
ফলে এটি তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। ব্যবহারের সময় কম্পিউটারের মনিটরে স্থির তড়িৎ সৃষ্টি করে, যা বাতাসে ধূলিকণাকে আকর্ষণ করে। মনিটরের স্ক্রিন চালু থাকাকালীন এর পৃষ্ঠে সামান্য স্থির তড়িৎ তৈরি হয়, ফলে আশপাশের ধূলিকণা এতে আটকে যায়, তাই কম্পিউটারের মনিটর দ্রুত ময়লা হয়ে যায়। এই ব্যাপারটা হচ্ছে কি তোমরা হচ্ছে বেশ ভালো দেখবা যে টিভি যখন চলতেছে তখন তুমি হচ্ছে কি টিভির সামনে এভাবে হচ্ছে হাতটা হচ্ছে জাস্ট এভাবে ধরবা, দেখবা তোমার পশমগুলোকে টানতেছে। আবার বন্ধ করার ইমিডিয়েট পরপর, বন্ধ করার কিছুক্ষণ পরপর যদি এভাবে ধরো, দেখবে যে তোমার পশমগুলো একটু খাড়া খাড়া হয়ে গেছে, একটা টান অনুভব করবা। তো এটা কেন হয়? এটা হয় কি, এটা যখন হচ্ছে কি চলে তখন হচ্ছে কি হয়, এর মধ্যে হচ্ছে কি চার্জ জমা হয়। তো তখন এটার যে চার্জটা সে কি করে, এরকম ছোট ছোট যে কণা যে আমাদের পশম, ওইগুলোকে কি করে তড়িতাবেশ প্রক্রিয়ার মাধ্যমে নিজের দিকে সে টানে। তো আবার ধুলাবালিও থাকে আশপাশে, সেই ধুলাবালুগুলোকে কি করে সে নিজেদের দিকে এই তড়িতাবেশ প্রক্রিয়ার মাধ্যমে সে টেনে নেয়। তো এই আকর্ষণ করার কারণে কি হয়, ধুলাবালিগুলো এর সাথে হচ্ছে কি লেগে যায়, বুঝে গেছে? তো এই জন্য হচ্ছে কি হয় যে মনিটর, যে কোনো টাইপের মনিটর, সেটা টিভির হোক অথবা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে কম্পিউটারের হোক বা এরকম স্মার্ট বোর্ডেরই হোক না কেন, সেগুলো হচ্ছে দেখবে খুব দ্রুত হচ্ছে কি ধুলাবালি জমা হয়ে যায়। তারপরের প্রশ্নটা যে আগে আবেশ পরে আকর্ষণ, তড়িৎ আবেশের বেলায় ঘটনাটি ব্যাখ্যা করো। তো কোনো অনাহিত বস্তু অর্থাৎ চার্জ নিরপেক্ষ যে বস্তু আছে, তো এই অনাহিত বস্তুকে, চার্জ নিরপেক্ষ বস্তুকে আহিত বস্তু অর্থাৎ চার্জিত বস্তুর নিকটে আনলে আহিত বস্তুর প্রভাবে, মানে চার্জিত বস্তুর প্রবাহে অনাহিত বস্তুটি মানে নিরপেক্ষ বস্তুটি আহিত হয়, চার্জিত হয়। মেইন কথা হচ্ছে গিয়ে কোনো চার্জিত বস্তুকে কোনো নিরপেক্ষ বস্তুর যদি কাছে নিয়ে আসি, তাহলে নিরপেক্ষ বস্তুটা চার্জিত হয়ে যায়। ওকে, অর্থাৎ এর মধ্যে আধান আবিষ্ট হয়। তো আবিষ্ট হওয়ার পরই অন্য কোনো বস্তুর নিকটে নিলে তা আকর্ষণ বা বিকর্ষণ লাভ করে। অর্থাৎ তড়িৎ আবেশের বেলায় আগে আবেশ পরে আকর্ষণ, মানে হচ্ছে কি যে আগে আবেশ হবে, আবেশ হলে কি হবে, একটা যে নিরপেক্ষ বস্তু তার হচ্ছে কি প্লাস চার্জ এক পাশে চলে যাবে, মাইনাস চার্জগুলো হচ্ছে আরেক পাশে চলে যাবে, মানে এক পাশ পজিটিভ হবে আরেক পাশে হচ্ছে নেগেটিভ হবে। তারপরে সে অন্য কোনো বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। অর্থাৎ আবেশ হওয়ার কারণেই সে চার্জিত হইতে পারে, আর চার্জিত হওয়ার পরেই সে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। তাই আগে আবেশ পরে হচ্ছে গিয়ে আকর্ষণ বা বিকর্ষণ। তারপরে যে প্রশ্ন, আবিষ্ট ও আবেশী আধানের প্রকৃতি কিরূপ থাকে? আবিষ্ট এবং আবেশী আধান, দেখো যে আধান কোনো অনাহিত পরিবাহকে আবেশ সৃষ্টি করে তাকে আবেশী আধান বলে। আবার আবেশী আধানের প্রভাবে কোনো অনাহিত পরিবাহকে যে আধানের সঞ্চার হয় তাকে আবিষ্ট আধান বলে। তো আবিষ্ট এবং আবেশী আধানের প্রকৃতি পরস্পর বিপরীত থাকে। ব্যাপারটা হচ্ছে কি এরকম, মনে করো হচ্ছে গিয়ে যে এই যে হচ্ছে গিয়ে এইটা একটা চার্জিত বস্তু আর এটা একটা নিরপেক্ষ বস্তু। তো ও মনে করছে গিয়ে প্লাস চার্জের আর ও হচ্ছে গিয়ে নিরপেক্ষ, মানে ওর মধ্যে প্লাস এবং মাইনাস সমান হচ্ছে গিয়ে আছে। এখন এদেরকে যদি আমি একবারে কাছাকাছি যদি নিয়ে আসি, তাহলে ওর প্লাস চার্জগুলো ওর মাইনাসগুলোকে কি করবে, টান দিচ্ছে গিয়ে এই পাশে হচ্ছে নিয়ে আসবে। ওকে, এই যে এই পাশে হচ্ছে নিয়ে আসলো, আর ওর প্লাস চার্জগুলোকে বিকর্ষণ করে কি করবে, একবারে দূরে সরে ছেড়ে দিবে। তাহলে দেখো, তো এখন ও হচ্ছে গিয়ে আবেশী আধান, এই যে প্লাস চার্জটা এটা আবেশী আধান, এবং ওর মধ্যে দুই পাশে যে চার্জটা, যে এই পাশে যে চার্জটা তৈরি হয়েছে সেটা হচ্ছে গিয়ে আবিষ্ট আধান। তো এই আবেশী আধান যা হবে, আবিষ্ট আধান তার বিপরীতটা হবে। ঠিক আছে, কেন? কারণ সে বিপরীত চার্জটাকে সে আকর্ষণ করে নিয়ে আসতে চাইবে। পরের প্রশ্ন, যে একটি ধনাত্মক চার্জে চার্জিত বস্তু দ্বারা সরাসরি একটি নিরপেক্ষ বস্তুতে সমধর্মী ও বিপরীত চার্জ সৃষ্টি সম্ভব কিনা? ব্যাপারটা কি বলছে, ধনাত্মক চার্জে চার্জিত বস্তু দ্বারা সরাসরি একটি নিরপেক্ষ বস্তুতে সমধর্মী ও বিপরীত ধর্মী চার্জ সৃষ্টি করা সম্ভব কিনা। আচ্ছা, তো মনে করছে কি একটা প্লাস চার্জ আর একটা হচ্ছে নিরপেক্ষ বস্তু। এই প্লাস চার্জিত বস্তু দ্বারা একটা নিরপেক্ষ বস্তুর মধ্যে আমি প্লাস চার্জ তৈরি করতে পারবো কিনা এবং বিপরীত ধর্মী অর্থাৎ মাইনাস চার্জ তৈরি করতে পারবো কিনা, এটা কি সম্ভব কিনা। তো দেখো, একটি ধনাত্মক চার্জে চার্জিত বস্তু দ্বারা সরাসরি একটি নিরপেক্ষ বস্তুতে সমধর্মী চার্জ সৃষ্টি সম্ভব না হলেও বিপরীত ধর্মী চার্জ সৃষ্টি সম্ভব। ধনাত্মক চার্জে চার্জিত বস্তুকে নিরপেক্ষ বস্তুর নিকটে আনলে ধনাত্মক আধান দ্বারা আকৃষ্ট হয়ে মুক্ত ঋণাত্মক আধানগুলো চার্জিত বস্তুর প্রান্তের দিকে চলে আসে। ফলে বস্তুটির অপর প্রান্তে ইলেকট্রনের ঘাটতির সৃষ্টি হয়, অর্থাৎ অপর প্রান্ত ধনাত্মক আধান যুক্ত হয়। এই অবস্থায় ধনাত্মক প্রান্ত ভূসংযোগ করলে ধনাত্মক আধান তিরোহিত হয়, অর্থাৎ নিউট্রাল হয়ে যায়। এখন চার্জিত বস্তুটিকে সরিয়ে নিলে আহিত ঋণাত্মক আধান নিরপেক্ষ বস্তুটির সর্বত্র ছড়িয়ে পড়বে এবং বস্তুটি ঋণাত্মক আধানে আহিত হবে। মেইন কাহিনীটা হচ্ছে কি, আমি তোমাদের এইখানে থেকে বলে দিতেছি। তো এইখানে মনে করছে কি আমাদের কাছে একটা প্লাস চার্জে চার্জিত হচ্ছে কি একটা বস্তু আছে, আর এইখানে মনে করো একটা নিরপেক্ষ বস্তু আছে। তো ওর মধ্যে শুরুতে সমান সংখ্যক প্লাস এবং সমান সংখ্যক মাইনাস থাকবে। ওকে,
সমান সংখ্যক প্লাস এবং সমান সংখ্যক মাইনাস চার্জ থাকবে। বা যখন ওকে এর কাছে নিয়ে আসবো, নিরপেক্ষ বস্তুর কাছে নিয়ে আসবো, তখন যে ঘটনা হচ্ছে ঘটবে, তখন দেখা যাবে যে এই প্লাস চার্জের আকর্ষণের কারণে ঋণাত্মক চার্জগুলা এরকম এক সাইডে চলে আসছে এবং প্লাস চার্জের বিকর্ষণের কারণে এই ধনাত্মক চার্জগুলো একবারে অন্য পাশে চলে যাবে। তো এক পাশে ধনাত্মক আর এক পাশে ঋণাত্মক চার্জে চার্জিত হইল। এখন এই অবস্থায় একে আমি কি করব, ভূমির সাথে সংযোগ দিয়ে দেবো, ভূ সংযোগ দিয়ে দেবো। তো ভূ সংযোগ দিলে হচ্ছে কি হয়, কোথাও যদি এক্সট্রা ইলেকট্রন থাকে সেগুলো হচ্ছে গিয়ে মাটিতে চলে আসে, আর কোথাও যদি ইলেকট্রনের ঘাটতি হয় তাহলে সেইখানে ইলেকট্রন চলে আসে, এই চার্জগুলোকে নিউট্রাল করে দেবে। তো ভূমির সাথে সংযোগ দিলে এই চার্জগুলো নিউট্রাল হয়ে যাবে। এরপরে আমরা ভূমির সাথে সংযোগটা সরায় ফেলবো, তারপরে এই বস্তুটা তখন যে কি হবে, শুধু ঋণাত্মক চার্জগুলো এই এক প্রান্তে এসে লেগে থাকবে। এরপর হচ্ছে কত, আমরা এই প্লাস চার্জটাকে হচ্ছে গিয়ে সরায় নিলাম। তো প্লাস চার্জগুলো সরায় নিলে কি হবে, এই ঋণাত্মক চার্জগুলো তখন এদেরকে এই পাশ থেকে টেনে ধরার মতো কেউ নাই, তখন যে কি হবে, এই প্লাস চার্জগুলো নিজেদের মধ্যে বিকর্ষণ করে আবার কি করবে, এই পুরা বস্তুর মধ্যে ছড়ায় ছিটে পড়বে। তাহলে সে দেখো, ছিল নিরপেক্ষ বস্তু, হয়ে গেছে কি একটা ঋণাত্মক চার্জে চালিত বস্তু। কেন? কারণ এই পাশে প্লাস চার্জ হচ্ছে কি আমরা রাখছিলাম। তো প্লাস চার্জ রাখলে এটা তার বিপরীত ধর্মী চার্জ অর্থাৎ মাইনাস চার্জে চার্জিত হয়ে যাবে। আর যদি আমরা এখানে মাইনাস চার্জ রাখতাম তাহলে এখানে প্লাস চার্জে চার্জিত হয়ে যেত। অর্থাৎ আমরা কোনো একটা চার্জ নিয়ে, আমরা কোনো একটা চার্জিত বস্তুকে নিরপেক্ষ বস্তুর কাছে নিয়ে আসলে বিপরীত ধর্মী আধানে আহিত করা সম্ভব হবে, সমধর্মী আধানে আহিত করা সম্ভব হবে না। ঋণাত্মক আধানে আহিত তড়িৎ বীক্ষণ বা ইলেকট্রোস্কোপ যে যন্ত্র আছে, ইলেকট্রোস্কোপ বা তড়িৎ বীক্ষণ যন্ত্রের চাকতির সংস্পর্শে ঋণাত্মক আধানে আহিত বস্তু আনলে কি ঘটে? দেখো, ঋণাত্মক আধানে আহিত তড়িৎ বীক্ষণ যন্ত্রের চাকতির সংস্পর্শে ঋণাত্মক আধানে আহিত বস্তু আনলে তড়িৎ বীক্ষণ যন্ত্রের পাত দুটোর দূরত্ব বৃদ্ধি পাবে। মানে হচ্ছে গিয়ে ইলেকট্রোস্কোপের যে হচ্ছে গিয়ে যে পাত দুইটা থাকে, স্বর্ণের যে পাত দুইটা থাকে, ওটা অলরেডি ঋণাত্মক চার্জে চার্জিত করে রাখছো। এরপরে ইলেকট্রোস্কোপের যে চাকতি আছে ওইখানে তুমি আবার যদি ঋণাত্মক চার্জ যুক্ত কোনো বস্তু যদি গিয়ে টাচ করো, তাহলে সে কি হবে, ওই চাকতির মধ্য দিয়ে দণ্ড মধ্য দিয়ে হয়েছে কি করবে, ইলেকট্রোস্কোপের যে স্বর্ণের পাত আছে ওইখানে আরো বেশি ঋণাত্মক চার্জ চলে আসবে। তো সমধর্মী চার্জগুলো হচ্ছে কি হবে, আরো বেড়ে যাবে। এখন সমধর্মী চার্জ বেড়ে গেলে তাদের মধ্যে বিকর্ষণটা হচ্ছে কি আরো বেড়ে যাবে। ওকে, এতে করেছে কি হবে, তাদের মধ্যবর্তী দূরত্বটাও বৃদ্ধি পাবে। তো এর পরের প্রশ্ন যে 10 কুলম আধান বলতে কি বোঝায়? 10 কুলম আধান বলতে কি বোঝায়? তো হচ্ছে দেখো যে আমরা জানি হচ্ছে গিয়ে 1 কুলম সমান হচ্ছে কত, 1 এম্পিয়ার ইন্টু হচ্ছে কত, 1 সেকেন্ড। 1 এম্পিয়ার ইন্টু 1 সেকেন্ড। এখানে একটু হচ্ছে যদি তোমরা খেয়াল করো যে তড়িৎ প্রবাহ I ইজ ইকুয়াল টু হচ্ছে কত, কিউ বাই টি। তড়িৎ প্রবাহ I ইজ ইকুয়াল টু থেকে চার্জ ডিভাইড বাই সময়। তো এইখান থেকে আমরা বলতে পারি কিউ ইজ ইকুয়াল টু কত, আই ইন্টু টি। এখন তোমার যদি এই কিউ এর মান যদি 1 পাইতে হয়, মানে চার্জের মান যদি 1 পাইতে হয়, তাহলে আই এর মানও 1 হইতে হবে, টাইমের মান হচ্ছে কত, 1 হইতে হবে। ঠিক আছে? তাহলে এখান থেকে কি বলা যায় যে 1 সেকেন্ডে যে টাইম, 1 সেকেন্ডে যদি 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়, বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, তাহলে 1 সেকেন্ডে যদি 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে সেখানে হচ্ছে কত, 1 কুলম চার্জ জমা হয়েছে বা 1 কুলম চার্জ আছে। এখন তোমাকে হচ্ছে কি বলছে যে কিউ 10 কুলম হইতে হবে। তাহলে কিউ যদি 10 হইতে হয়, এই পাশে যদি 10 হইতে হয়, তাহলে ওই পাশেও কি এই দুইটার গুণফল 10 হইতে হবে। এখন 10 দুই ভাবে হওয়া পসিবল, একটা হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহ 10 হবে আর সময় হচ্ছে কত, 1 সেকেন্ড হবে, অথবা তড়িৎ প্রবাহ হচ্ছে কত, 1 অ্যাম্পিয়ার হবে কিন্তু সময় হচ্ছে কত, 10 সেকেন্ড হবে। তাহলে হচ্ছে কি আমরা বলতে পারি 1 সেকেন্ড সময় ধরে যদি 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে হচ্ছে কত, 10 কুলম চার্জ আছে, অথবা 10 সেকেন্ড সময় ধরে যদি 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে হচ্ছে কত, 10 কুলম চার্জ আছে। এছাড়াও এই পাশে হচ্ছে কত, 10, তুমি এইভাবে হচ্ছে চিন্তা করতে পারো যে 2 × 5 অথবা 5 × 2, মানে 5 সেকেন্ড সময় ধরে 2 অ্যাম্পিয়ার চার্জ প্রবাহিত হইতে হবে, অথবা 2 সেকেন্ড সময় ধরে কত, 2 সেকেন্ড সময় ধরে হচ্ছে গিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হইতে হবে। তো এইগুলো হচ্ছে আমরা নিই না, আমরা হচ্ছে কত, এই একের হিসাবটা হচ্ছে গিয়ে নিয়ে থাকি। তাহলে হচ্ছে কি এই দুইটা যে কোনো একটা হচ্ছে গিয়ে বলতে পারো। তাহলে এখানে দেখো, তো 10 কুলম আধান বলতে বোঝায় কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 সেকেন্ড সময় ধরে চলতে হবে। ওকে, অথবা উল্টাটাও বলতে পারো যে 10 সেকেন্ড সময় ধরে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চলতে হবে। তারপরের প্রশ্নটা যে কুলম্বে ধ্রুবকের মান 9 × 10⁹ মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার বলতে কি বোঝায়? তাহলে তারা বোঝায় কুলম ধ্রুবকের মান 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার বলতে বোঝায় শূন্য মাধ্যমে
1 কুলম্ব মানের দুইটা আধান পরস্পর থেকে 1 মিটার দূরত্বে থাকলে তাদের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণের মান হবে 9 × 10⁹। ব্যাপারটা হচ্ছে আমরা এখানে দেখি। দেখো তোমরা কুলম্বের সূত্র জানো, F = K × Q1 Q2 / R²। কে হচ্ছে কি? কে হচ্ছে কুলম্বের ধ্রুবক, এর মান হচ্ছে শূন্য মাধ্যমের জন্য হচ্ছে কত? 9 × 10⁹, এই তো। আচ্ছা, এখন মনে কর হচ্ছে গিয়ে যদি এরকম হয় যে Q1 ও 1 কুলম্ব, Q2 1 কুলম্ব, যে 1 কুলম্বের একটা চার্জ, 1 কুলম্বের আরেকটা চার্জ, এটাও কত? 1 কুলম্ব, এটা হচ্ছে কত? 1 কুলম্ব। তো 1 কুলম্বের দুইটা চার্জ পরস্পর থেকে কত? 1 মিটার দূরে আছে। তো এখানে যদি আমরা মান বসা দিই, Q1 1, Q2 হচ্ছে কত? 1, এবং দূরত্ব হচ্ছে কত? 1 তার স্কয়ার। তাহলে হচ্ছে গিয়ে আমাদের F কত আসে? F হচ্ছে কত? K আসে। তার মানে হচ্ছে গিয়ে K মানে কি? K মানে হচ্ছে গিয়ে F, ঠিক আছে? কখন? যদি চার্জ দুইটাই 1 কুলম্ব হয় এবং তারা 1 মিটার দূরত্বে থাকে। তাহলে হচ্ছে গিয়ে আমরা বলতে পারি যে দুইটা 1 কুলম্বের চার্জ যদি 1 মিটার দূরত্বে থাকে, তখন তাদের মধ্যে যে বল কাজ করে, আকর্ষণ বা বিকর্ষণ যে বলটা কাজ করে, সেই বলের মানটা হচ্ছে কত? K। ওকে, কে অর্থাৎ 9 × 10⁹। তাহলে ওই কথা বলা হয়েছে যে 1 কুলম্বের দুইটা আধান পরস্পর থেকে 1 মিটার দূরে রাখলে তারা হচ্ছে গিয়ে পরস্পরকে যেই বলে আকর্ষণ করে, সেই বলের মানটা হচ্ছে কত? 9 × 10⁹ নিউটন, ঠিক আছে? এই তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের এখন পর্যন্ত তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আর এই ধরনের হচ্ছে গিয়ে প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, সিকিউ এবং টাইপ ভিত্তিক সমস্যার সমাধান, যে কোনো সমস্যার সমাধানের কমপ্লিট প্যাকেজ হচ্ছে গিয়ে আমাদের ইজি ফিজিক্স বইটি। তো এই ইজি ফিজিক্স বইটি তোমরা এখনই সংগ্রহ করে নিতে পারো।